এইখানে যে প্রথম অঙ্কটা হচ্ছে এটা, হ্যাঁ। তো এটাকে আমরা সমাধান করব কিভাবে? এখানে 2 ঘনমূল 343 প্লাস 243 মাইনাস 12, হ্যাঁ, এই অঙ্কটা। তো এটাকে আমরা করতে পারি 2 কিউব। এখানে যেহেতু এখানে ঘনমূল আছে, তাহলে এখানে আমরা এটাকেও ঘনের ফরম্যাটে কনভার্ট করব। যেমন আমরা কি জানি, যদি স্কোয়ার থাকে এক্সের উপরে আর বর্গমূল থাকে, তাহলে এটা কাটা। তাহলে অনুরূপভাবে যদি ঘনমূল থাকে, এই যে 3, হ্যাঁ, এই ঘনমূল থাকে, তাহলে এইখানেও যদি ঘন হয়, তাহলে এইটা আর এটা কাটা যাবে। তাহলে সেই জন্য আমরা এটাকে কি করব, ঘনতে কনভার্ট করব। তাহলে আমরা জানি এটা তো আছেই, আর 17 কিউব করলে হয় 343। তারপরে 2 টু দি পাওয়ার না, এখানে 5 রুট, এখানে হচ্ছে 243। 3-র উপরে যদি আমরা 5 করি তাহলে 243, আর মাইনাস 12, এইখানে হচ্ছে 2 এর উপরে 6 দিলে হয় 64। 6টা 2 গুণ করলে 64 হয়, হ্যাঁ। তো এখন তারপরের কাজ হচ্ছে আমাদের এটা কাটা। তাহলে এখানে 2 ইন্টু 7, আর এখানে 2 ইন্টু 3, আর মাইনাস 12 ইন্টু 2, হ্যাঁ। এই 2-র উপর কিন্তু 6, ওকে। তাহলে এখানে 7 দুগুণা 14, 3 দুগুণা 6, আর মাইনাস 12 দুগুণা 24, ঠিক আছে। তাহলে এখন ক্যালকুলেট করলে কত হয়? এই 14 আর 6 20, আর মাইনাস 24, তাহলে কত হয়? -4 থাকতেছে। এটাই হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। আবার এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে কি করব, এইটাকে দুইভাবে করা যায়। যেমন একটা এখানে করা আছে, আরেকটা হচ্ছে প্রত্যেকটাই উপরে উপরে আমি এইভাবে করি। এখানে y a প্লাস b, আর এটা উপরে উঠে গেলে সূচকের নিয়মে আমরা জানি এটা কি হয়, -2c, হ্যাঁ। অনুরূপভাবে ইন্টু আরেকটা y আছে এখানে, b প্লাস c মাইনাস 2a, হ্যাঁ। আরও একটা y আছে এরকম, তাহলে এখানে কি হবে, c প্লাস a মাইনাস নিচেরটা 2b হবে এখানে, হ্যাঁ। এখন এইগুলো সবগুলোকে আবার আমরা যোগ করে দিতে পারি। তাহলে y দিয়ে টু দি পাওয়ার কী হবে, a প্লাস b মাইনাস 2c, তারপরে প্লাস b প্লাস c মাইনাস 2a, তারপরে প্লাস c প্লাস a মাইনাস 2b। এখানে একটু খেয়াল করলেই হয়, দেখো এখানে একটা a, আর এখানে দুইটা a, আবার এখানে একটা a, তাহলে দুইটা প্লাসের দুইটা মাইনাসের, তাহলে এখানে এর ফিনিশ। আবার দেখো b আর b 2b, আর এই যে মাইনাস 2b কাটা, তারপরে মাইনাস 2c, আর এখানে প্লাস c, তাহলে -2 প্লাস c, তাহলে y টু দি পাওয়ার 0। y টু দি পাওয়ার 0 করে আমরা কী লিখতে পারি, 1। কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় সেটার ভ্যালু কত, 1। অথবা এইখানে যেভাবে করা আছে সেভাবে করলেও করতে পারেন আপনারা, সমস্যা নাই। চলেন 2 নম্বর অঙ্কটাতে যাই। 2 নম্বর যে প্রবলেম, সেটাতে কি বলা আছে এখানে, 2 নম্বর প্রবলেমে বলা হচ্ছে এখানে যে বিভিন্ন সূত্র ব্যবহার করে প্রমাণ করো যে এত ইকুয়াল 1, হ্যাঁ। তো এটা দেখাবো কিভাবে। এটাকেও বিভিন্ন 2-3 ভাবে করা যায়। এখানে যেভাবে করা আছে আমি আরেকটু ব্যতিক্রমভাবে করার চেষ্টা করব, হ্যাঁ। তো কিভাবে, দেখো এই লাইনটা একটু আগে তুলে নিচ্ছি। এখানে z টু দি পাওয়ার a বাই z টু দি পাওয়ার b, a প্লাস b মাইনাস c ইন্টু, দেখো এখানে z টু দি পাওয়ার b, z টু দি পাওয়ার c, হ্যাঁ। আর কি হয়, টু দি পাওয়ার b প্লাস c মাইনাস a ইন্টু আরেকটা হবে z টু দি পাওয়ার c ডিভাইড বাই z টু দি পাওয়ার a, আর উপরে হবে c প্লাস a মাইনাস b। এখন এইটাকে আমরা প্রথম কাজটা কি করতে পারি, যেটা হচ্ছে এইখানে আমি করছিলাম যে এই প্রথমে ভেতরটুকুর কাজ করছি, হ্যাঁ। এটা হচ্ছে প্রথমে ভেতরটুকুর কাজ আছে, আর এখানে আমি আরেকভাবে করাচ্ছি। সেটা হচ্ছে আগে গুণ করে দেবো। এই যে আমরা জানি যে এরকম a টু দি পাওয়ার যদি এখানে x থাকে, আবার এখানে y থাকে, তাহলে এরা গুণ করে দিয়ে a টু দি পাওয়ার xy হয়ে যায়, হ্যাঁ। অনুরূপভাবে এইখানে আমরা এই কাজটাও করতে পারি, যেটা হচ্ছে কি, আমরা আগে এই a দিয়ে সবগুলোকে গুণ করে দেবো। তাহলে দেখেন এখানে নিচে তো
জেড টু দি পাওয়ার, তাহলে এ দিয়ে এর সাথে এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস এসি, উপরে এটা থাকলো। নিচেও জেড টু দি পাওয়ার কী হবে, এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস বিসি। হ্যাঁ, আবার এই টার্মটাও সেম কাজ করব, তাহলে এখানে হবে জেড টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি মাইনাস এবি, এটা জেড। এইখানেও তাহলে জেড টু দি পাওয়ার হবে বিসি প্লাস এই সির সাথে কিন্তু প্রত্যেকটা টার্মে গুণ হবে, হ্যাঁ, প্লাস সি স্কোয়ার মাইনাস এসি ইন্টু আরও একটা টার্ম আছে এখানে, তাহলে আরেকটা টার্ম কী হবে, জেড টু দি পাওয়ার এখানে সি স্কোয়ার প্লাস এসি আর মাইনাস বিসি। অনুরূপভাবে নিচেও কী হবে, জেড টু দি পাওয়ার এসি প্লাস এ স্কোয়ার আর এখানে আমরা মাইনাস দিব এবি। এখন কি করব, উপরেগুলো সব গুণ আকারে আছে, তাহলে উপরেগুলো আমরা গুণ থাকলে যোগ করতে পারি আর নিচেরগুলো আবার যোগ করতে পারি। তাহলে উপরেগুলো একটা টার্ম করবো, নিচেরগুলো একটা টার্ম করবো। হ্যাঁ, তাহলে এখানে জেড দিলাম, উপরে সব যোগ করে দেবো। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস এসি, হ্যাঁ, তারপর হচ্ছে প্লাস বি স্কোয়ার প্লাস বিসি মাইনাস এবি, আর লাস্টের টার্মটা হচ্ছে এই যে সি স্কোয়ার, এ স্কোয়ার দিয়ে ফেলছে, এটা সি স্কোয়ার প্লাস এসি মাইনাস বিসি। হ্যাঁ, অনুরূপভাবে নিচের টার্মটাকেও আমরা লিখে ফেলবো। তাহলে জেড টু দি পাওয়ার এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস বিসি, তারপরে এইগুলো যোগ করব, বিসি প্লাস সি স্কোয়ার, বিসি প্লাস সি স্কোয়ার মাইনাস এ সি, প্লাস এইবার এই তিনটা আবার যোগ করে দেবো। তাহলে এখানে এসি প্লাস এ স্কোয়ার মাইনাস এবি। এখন যদি কোনো কিছু কাটাকাটি যায় সেটা করবো। তাহলে এখানে এ স্কোয়ার আছে, বি স্কোয়ার, সি স্কোয়ার, তাই না? আপাতত কোনো কিছু কাটাকাটি যাচ্ছে বলে মনে হচ্ছে না, তবে যাচ্ছে। এই যে এবি আর এবি কাটা যাবে, এসি আর এসি কাটা যাবে, বিসি আর বিসি কাটা যাবে। এইখানেও তাহলে এই এবি আর এই যে এবি, এই এসি আর এসি, বিসি আর বিসি কাটা। তাহলে উপরে কী থাকতেছে, জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর নিচেও সেম, জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন আমরা সূচকের নিয়মে বলেন তো, এই যে জেড, এই উপরের এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আছে, নিচে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার উঠাই দেবো। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এগুলো উঠে গেলে সব মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন দেখেন সব কাটাকাটি গেলে কী হবে, জেড টু দি পাওয়ার 0, হ্যাঁ, ইকুয়াল টু 1। অতএব বামপক্ষ, এটাকে বামপক্ষ ধরে করবেন, হ্যাঁ, বামপক্ষ। তাহলে বামপক্ষ সমান সমান এখানে লিখে দেবেন কি, ডান পক্ষ, যে বামপক্ষ সমান সমান ডান পক্ষ দেখানো হলো। ঠিক আছে, দেখানো হলো, বা এখানে যদি প্রমাণ করতে বলছে তাহলে এখানে দেবেন প্রমাণিত, প্রমাণিত। এই পরের অঙ্কগুলো বলতেছে আমরা নিচের সূচক সমতাকে লগের মাধ্যমে প্রকাশ করো, আর তারপরে বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে এক্সের মান বের করো। তাহলে আমরা আগে লগের মাধ্যমে প্রকাশ করি, তারপরে বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করব না। তাহলে এখানে এটা 1 নম্বর হবে। তো লগের মাধ্যমে প্রকাশ করলে আমরা কি জানি, লগ কি হবে, বেজ হবে এই 2, আর এখানে 64 ভিত্তিক, 64-এর 2 ভিত্তিক লগ ইকুয়াল টু হচ্ছে এক্স, 1 নম্বর। হ্যাঁ, এটা লগের মাধ্যমে কিন্তু প্রকাশ করে ফেললাম। ওকে, তাহলে এক্সটা এই দিক দিলে ভালো হয়। তাহলে এখানে আমরা দিতেছি এক্স ইকুয়াল টু লগ 2 64। এবার 2 নম্বরটা দেখেন, 2 নম্বরটাতে কী করা যায়, এইখানেও সেম কাজ। তাহলে আমরা এক্স ইকুয়াল টু কী দেব, লগ এই যে ভিত্তি 1.2
আর এখানে 100, ঠিক আছে। অনুরূপভাবে 3 নম্বরে বের করব। 3 নম্বরেও আবার সেম, এক্স ইকুয়াল টু লগ ভিত্তি কত যাবে আমাদের 7, আর এখানে আমাদের হচ্ছে বেস হচ্ছে 7 আর আর্গুমেন্ট হচ্ছে 5, ঠিক আছে। অনুরূপভাবে 4 নম্বরটা হবে আমাদের এক্স স্কোয়ার না, এখানে এক্স ইকুয়াল টু হচ্ছে লগ বেস হবে 2/3, হ্যাঁ, আর এখানে হবে আর্গুমেন্ট হবে 7, ঠিক আছে। এখন এগুলোকে আমরা ক্যালকুলেটরে সলভ করব। ক্যালকুলেটরের সাহায্যে যেহেতু মান বের করতে বলছে, চলেন তাহলে ক্যালকুলেটর বের করে মান বের করি। তো প্রথমটার জন্য আমরা প্রেস করব লগ 64 ডিভাইড বাই লগ বেজ হচ্ছে যত, বেজ হচ্ছে 2, তাহলে 2, হ্যাঁ, ইকুয়াল হচ্ছে আমাদের 6। তাহলে আমাদের অতএব আমরা বলতে পারি এক্স ইকুয়াল 6, ঠিক আছে। অন্যভাবে এবার এইটাতে প্রেস করব, এটাতে কি করব, লগ 100 ডিভাইড বাই লগ 1.2, তাহলে এখানে লগ 100 ডিভাইড বাই লগ 1.2, ওকে, 25.26 দিলাম। তাহলে এখানে এক্স ইকুয়াল হচ্ছে 25.26। পরেরটা হচ্ছে লগ 5 ডিভাইড বাই লগ 7, তাহলে এখানে লগ 5 ডিভাইড বাই লগ 7, তাহলে আমাদের হচ্ছে 0.827, তার মানে 0.83 লিখতে পারি। অর্থাৎ এক্স ইকুয়াল হচ্ছে 0.83। আর এইখানে পরে আরেকটা হচ্ছে, এটাতে কী দেবো, লগ 7 ডিভাইড বাই লগ 2/3, ওকে। তাহলে এখানে লগ 7 ডিভাইড বাই লগ 2/3 মাইনাস 4.799, তাহলে এখানে হচ্ছে মাইনাস 4.799। এই হচ্ছে আমাদের এখানকার সমাধান। 10% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে 3 গুণ হবে? তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফার যে সূত্রটা, সেই সূত্রটা মনে আছে কি না জানলে আমি আগের ভিডিওতে কিন্তু এগুলো সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করা আছে, ওগুলো একটু দেখে আসবেন। তাহলে চক্রবৃদ্ধি যে মুনাফা বা মূলধনের যে সূত্র, সেটা আমরা জানি এ ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। যেখানে আমরা কি বলবো, এখানে এ ইকুয়াল হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, হ্যাঁ, চক্রবৃদ্ধি মূলধন, আর এখানে পি ইকুয়াল হচ্ছে মূলধন, আর ইকুয়াল হচ্ছে হার, মুনাফার হার, তা আমি শুধু হার দিলাম, এখানে মুনাফার লিখে দেই ব্র্যাকেটে মুনাফার হার, এন ইকুয়াল হচ্ছে সময়, হ্যাঁ। তাহলে এখন আমরা যদি বলছি কি এখানে যে কত বছরে মূলধন কি, এই যে এটা মূলধন হবে, হ্যাঁ, মূলধন হচ্ছে পি হচ্ছে কত বছরে 3 গুণ হবে, কিসের, চক্রবৃদ্ধি মূলধনটা, চক্রবৃদ্ধি মূলধন কত বছরে 3 গুণ হবে। তাহলে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে এ আর মূলধন হচ্ছে পি, তাহলে এই মূলধনটা চক্রবৃদ্ধিটা হবে 3 গুণ, এর 3 গুণ হবে। তার মানে আমরা এখানে বলতে পারি কি এ ইকুয়াল হচ্ছে 3p, এ ইকুয়াল 3p, হ্যাঁ। অতএব এখন আমরা মেইন কন্ডিশনে আসি। আমরা জানি এইভাবে লিখব, এ ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। অতএব এখানে এর ভ্যালু আমরা জানি 3p ইকুয়াল পি 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এখন আমরা যা যা জানি সব কিছু বসাই দিব। তাহলে আর কত ছিল, আর ছিল 10%, তাই না? এগুলো লিখে নেবেন আমরা সাইডে, আর ইকুয়াল 10% বা 10/100 = 0.1, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আর। তাহলে আমরা এইখানে ভ্যালু বসাবো, এদিকে পি আর পি কাটা, তাহলে এখানে 3 থাকতেছে ইকুয়াল 1 প্লাস 0.1 টু দি পাওয়ার এন। তারপরে হচ্ছে আমাদের এখানে 3 আর এখানে 1, এটা ইকুয়াল
1.1 টু দি পাওয়ার n। এখন এটাকে আমরা লগের মাধ্যমে প্রকাশ করব। তা লগের মাধ্যমে প্রকাশ করলে কি লিখব? লগ বেজ হবে 1.1 আর এখানে আর্গুমেন্ট হবে 3 ইকুয়াল হবে n, তার মানে n ইকুয়াল এটা। এখন n ইকুয়াল এটাকে আমরা ক্যালকুলেটর ইউজ করে সমাধান করে বসাই দিব। হ্যাঁ, তাহলে ক্যালকুলেটরে গেলে আমাদের কি হবে? প্রথম কাজ প্রেস করব লগ 3 ডিভাইড বাই লগ 1.1, তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 11.526 বা 53। হ্যাঁ, তাহলে এখানে হবে n ইকুয়াল 11.53 বছর। হ্যাঁ, এত বছরে, তার মানে আমরা উত্তর কি বলবো? যে 11.5 বছরে প্রায়, বা 11.53 বছরে মূলধনটা হবে, চক্রবৃদ্ধি মূলধনটা হবে মূলধনের 3 গুণ। ঠিক আছে, এটা উত্তর লিখে দেবেন আপনারা। পরের যে অঙ্কটা এখানে হচ্ছে আমাদের করোনা ভাইরাসের নাম তোমরা সবাই জানো। এই ভাইরাস দ্রুত ছড়ায়। যদি করোনা ভাইরাস একজনের থেকে প্রতিদিন 3 জনে ছড়ায়, তবে একজন থেকে এক মাসে মোট কতজন করোনা ভাইরাসে আক্রান্ত হবে? খেয়াল করো, প্রতিদিন কিন্তু 3 জন দিন। প্রথম দিনে 3 জন থেকে এই তাহলে 3 টু দি পাওয়ার 1। দ্বিতীয় দিনে কী হবে? 2টা 3 হবে, 3 গুণন 3। এই 3 জন থেকে আবার কি হবে? এরকম করে 3 3 3 করে ছড়াবে। হ্যাঁ, তা 3 3 করে ছড়ালে 3 গুণন 3 হচ্ছে এখানে, তো 3 স্কোয়ার। তারপরে হচ্ছে 3 গুণ 3 গুণ 3 হচ্ছে 27। হ্যাঁ, তারপরে আবার এই 3 জন থেকে আবার 3 গুণে। হ্যাঁ, তাহলে এইভাবে ছড়াইতে ছড়াইতে আমাদের 30 দিনে হবে 3 টু দি পাওয়ার 30। ওকে, তাহলে 3 টু দি পাওয়ার কী হবে? 30। ওকে, এখন বলতেছে প্রশ্ন যে তবে একজন থেকে এক মাসে মোট কতজন করোনা ভাইরাসে আক্রান্ত হবে? আর এটা তো গেল আমাদের কতজন, কতদিনে 1 কোটি মানুষ আক্রান্ত হবে। তাহলে মনে করি আমরা ধরে নিলাম যে এক্স দিনে, ধরে নিলাম এক্স দিনে 1 কোটি লোক আক্রান্ত হবে। তাহলে এক্স দিনে যদি আক্রান্ত হয়, তবে আমরা কি জানি? তাহলে 3 টু দি পাওয়ার, এই যে এখানে এক্স দিন 30 দিনে, তাহলে 3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল কী হবে? 1 কোটি দিয়ে দেবো। তাহলে 1 কোটির পেছনে কটা শূন্য? 7টা শূন্য, 3 6 7। তাহলে এখন আমরা কি করব? এটাকে লগের নিয়মে সলভ করব। অতএব আমরা কি জানি? এক্স ইকুয়াল লগ বেজ হবে 3 আর এখানে হবে 1 কোটি, 1 2 3 4 5 6 7। বা এটাকে আমরা এখন লগারিদমে যাব। হ্যাঁ, লগারিদম ক্যালকুলেটর ইউজ করে করব। তাহলে ক্যালকুলেটর ইউজ করে যখন করব, তখন ক্যালকুলেটরে আমরা প্রেস করব লগ 1 কোটি চাপবো, 1 কোটি হয়ে গেছে, ভাগ লগ 3। ওকে, আমাদের আসতেছে 14.67। এখানে হবে 14.67। হ্যাঁ, এত দিনে 1 কোটি মানুষ আক্রান্ত হবে। ওকে, তাহলে এটা হচ্ছে প্রায় এত। পরের অঙ্কে আসতেছি আমরা। সেতুর চাচার 3 বিঘা জমি আছে। তিনি তার জমির উর্বরতা ঠিক রাখার জন্য প্রতি বছর 30 কেজি জৈব সার প্রয়োগ করেন। প্রতি কেজি সারে যদি প্রতি কাঠা জমির উর্বরতা 3% বৃদ্ধি করে, তবে সেতুর চাচার জমির অবচয় বের করো। তিনি যদি জমিতে সার প্রয়োগ না করতেন, তাহলে কত বছর পরে তার জমিতে আর কোনো ফসল হবে না? মানে এই যে উর্বরতা যে নষ্ট হবে, হইতে হইতে একসময় এমন নষ্ট হয়ে যাবে আর কোনো ফসল হবে না। তাহলে 3 বিঘা জমি মোট কত? এখানে 3 বিঘা। হ্যাঁ, আর জমির উর্বরতা ঠিক রাখার জন্য 30 কেজি সার দেন প্রতি বছরে। আর জমির উর্বরতা প্রতি কেজি সারে জমির উর্বরতা, হ্যাঁ, প্রতি 1 কেজি সারে 1 কাঠা জমির উর্বরতা বৃদ্ধি করে 3%। আচ্ছা, তবে সেতুর চাচার জমির অবচয় বের করো। এখন অবচয়টা কত সেটা বের করব। তাহলে দেখো, 1 বিঘা সমান আমরা জানি 20 কাঠা, তাহলে 3 বিঘা সমান হবে, এই যেহেতু 3 বিঘা জমি, তাহলে 60 কাঠা। আর এখানে যেহেতু কাঠার সাথে সম্পর্ক, এই জন্য কাঠাতে কনভার্ট করে নিলাম, অথবা এখানকার কাঠাটাকে বিঘাতে কনভার্ট করতে হবে। তো আমরা এটাকে কনভার্ট করা ইজি হবে, আমাদের ক্যালকুলেশন ফ্র্যাকশনটা কম আসবে। আচ্ছা, 1 কেজি সারে 1 কাঠা জমির উর্বরতা বৃদ্ধি করে 3%, তাই না? 1 কেজি সারে 1 কাঠা জমির উর্বরতা বৃদ্ধি করে 3%। তাহলে 3% উর্বরতা বৃদ্ধি করতে 60 কাঠা জমিতে সার প্রয়োগ করতে হবে কত? বলেন দেখি। 60 কেজি না, যেহেতু 60 কাঠা জমি, 1 কেজিতে যেহেতু আমাদের 1 কাঠা জমির উর্বরতা বৃদ্ধি করে, তাই 60 কেজি লাগবে 60 কাঠা
জমির উর্বরতা বৃদ্ধি করতে। তা তিনি সার প্রয়োগ করেন 30 কেজি, সার প্রয়োগ করে কত কেজি? 30 কেজি, কিন্তু তার লাগতেছে কত? 60 কেজি। হ্যাঁ, অতএব অবচয়ের হার হবে কত? অবচয়ের হারটা আমাদের এখানে 30 কেজি ব্যবহার করতেছি, অবচয় হবে আমাদের 1.5, এখানে আমাদের কত? 60, আর এখানে কত হচ্ছে? 3। হ্যাঁ, 3%। তাহলে আমাদের, কারণ 30-এ তো 60-এর 30। ওকে, তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করলে কত হবে? 3 দিয়ে যদি কাটে 2, আর 2 দিয়ে আবার 3 দিয়ে কাটলে হবে এখানে 1.5 এত পার্সেন্ট, তাহলে 1.5%। আর সেতুর চাচার জমির অবচয় কত? জমির অবচয় হচ্ছে, তাহলে আমরা কত জানি? এইভাবে বের করবো, 60-এর 3%। জমিটা কত? 60 কাঠা না? তাহলে 60 কাঠার যদি 3% হয়, তাহলে অবচয়টা হচ্ছে কত? বা 3% সমান সমান আমরা পাচ্ছি এইখানে কত? 1.5। তাহলে এই হচ্ছে এইখানকার অবস্থায় 3% তো 1.5, তাই না? আর এইখানে হচ্ছে 100টা হচ্ছে এই পার্সেন্টেজের জন্য, যেহেতু 1.5%, তো সেই জন্য আমরা এইরকম করে লিখলাম। এখন কাটাকাটি করবো, 0 0 কাটা, আর 10-এ যদি আমরা 6 দিয়ে কাটি তাহলে এখানে 3, আর এখানে 5, আর 5 দিয়ে 15-এ কাটলে হয় 3, তাহলে এখানে 0.3 থাকবে, আর 0.3 আর 3 গুণ করলে 0.9। তাহলে জমির উর্বরতা 100% কমে গেলে আর কোনো ফসল হবে না, আমরা জানি এটা। তাহলে কত পার্সেন্ট এখন? সুতরাং টি সময় পরে জমির উর্বরতা কত হবে? 0 হবে, কারণ 0 হলেই তো হবে। তাহলে অতএব অবচয় যেটা এক্স্যাক্টলি এটা হবে 0। আর এখানে 3% যেহেতু, তাহলে আমাদের জমির এখানে 3 হবে। হ্যাঁ, আর এখানে 1 মাইনাস এই যে আমাদের যে এইটা ছিল আর, এইটাই তো অবচয়, এইটা তো হার, তাহলে এখানে এটা আর হিসাবে ইউজ হবে। তাহলে 1.5%, দ্যাট মিনস 100 দিয়ে ভাগ, তাহলে 100 দিয়ে ভাগ হলে দশমিকটা আরও 2 ঘর আগায় যাবে, তাহলে এখানে একটা 0 এইখানে আসবে দশমিকটা। হ্যাঁ, তাহলে 0.1015, এইটা হচ্ছে আমাদের আর, এই যে আরটা এখানে দিয়ে দিলাম। আর এই টিটাই কিন্তু আমরা বের করব, সেজন্য এই ফর্মেটে নিলাম। হ্যাঁ, নেওয়ার পরে কি হচ্ছে দেখো, এই টিটা আমরা যদি লগের নিয়মে লিখি, লগের নিয়মে লিখলে আমরা এই সূচক সমান সমান জানি লগ, এই বেস হবে এইটা, আর ইকুয়াল এখানে হবে 0। তাহলে এইখানে যদি 0 হয় সেটার ভ্যালু আমরা কি জানি? ইনফিনিটিভ। তাহলে জমির উর্বরতা শেষ হইতে অসীম তক সময় লাগবে, মানে কিয়ামত হয়ে যাবে। আল্লাহ তাআলার কি সৃষ্টি! যাক মাশাআল্লাহ। পরে দেখি আমরা পরের অঙ্কটা। পরের অঙ্কে আছে 1918 সালের 8 জুলাই মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়, রিক্টার স্কেলে তার মাত্রা ছিল 7.6, এবং 1997 সালের 22 নভেম্বর চট্টগ্রামে যে ভূমিকম্প সংঘটিত হয় তার মাত্রা ছিল 6.0 রেকর্ড করা হয়। ওকে, শ্রীমঙ্গলের ভূমিকম্পটি চট্টগ্রামের ভূমিকম্পের চেয়ে কত গুণ বেশি ছিল? অবশ্যই আমরা জানি 1 মাত্রা বেড়ে গেলে 10 গুণ বেশি হয়, তাহলে এখানে 1.6 মাত্রা, তাহলে কত গুণ বেশি হবে আমরা এটা দেখব। তাহলে আমরা ধরলাম যেহেতু সিলেটের শ্রীমঙ্গল, তাহলে এসতে সিলেট, তাহলে আমরা এটাকে ধরলাম IS, আর চট্টগ্রামটাকে ধরছি কি IC। তাহলে আমরা কি বলবো, আমাদের যে ভূমিকম্পর মাত্রার যে আমাদের রিক্টার স্কেলের যে নিয়মটা সেটা হচ্ছে log 10, এখানে হচ্ছে IC যে মাত্রাটা, যেখান থেকে ভূমিকম্প শুরু হবে তার চতুর্দিকে 100 কিলোমিটার এরিয়া মিলে যে ক্ষেত্রফলটা, আয়তনটা, সেই মাত্রাটা, সেটাই হচ্ছে IS আই। আর নিচে যে এস থাকে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড। হ্যাঁ, 10,000 ভাগের 1 ভাগ। ওকে, এটা গেল আমাদের। তাহলে এইটার মাত্রা হচ্ছে 7.6, 7.6 সিলেটের। আরেকটা হচ্ছে আমাদের log 10, এটাকে 1 নম্বর সমীকরণ ধরলাম। log 10 এখানে হবে কি IC, যেহেতু চট্টগ্রাম, আর ডিভাইড বাই দিব এস, এটা আই বলছি কিন্তু লিখছি এস, সরি, এটা আই, ইকুয়াল হচ্ছে আমাদের 6.0। এটাকে 2 নম্বর সমীকরণ ধরলাম। এখন আমরা 1 নম্বর আর 2 নম্বর দেখো, 1 নং সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণটা আমরা বাদ দিই, তাহলে 1 নম্বরটা এটা হচ্ছে 1 থেকে বিয়োগ, তাহলে এখানে 1 বিয়োগ 2 করব। হ্যাঁ, এইখানে দেখো 1 বিয়োগ যদি 2 করি, তাহলে এই জায়গাটা একটু লিখলেই হয়তো আমার মনে হয় বেশি ভালো হয়। তাহলে এখানে log IS ভাগ S বিয়োগ এইদিকে log IC ভাগ S, এগুলো তো লগের বেস 10, এটা আমরা জানি। ওকে, ইকুয়াল হবে 7.6 বিয়োগ 6। ঠিক আছে, তাহলে এই দিকে থাকতেছে আমাদের 1.6, আর এই দিকের কাজটা একটু দেখো,
এই log 10 আমরা সূচকের নিয়মে যদি ভাগ আকারে থাকলে সেটাকে বিয়োগ আকারে লেখা যায়। তাহলে এখানে log 10 is বিয়োগ লগের বেস 10 s। এইখানে এটা কি মাইনাস, তাহলে একবার মাইনাস দিয়ে লিখি। তাহলে এখানে log বেস 10 ic এর সূত্রের মাইনাস log 10 s। এই হচ্ছে আমাদের অবস্থা, আর ওইদিকে তো ওইটাই। এখন দেখো এই মাইনাস দিয়ে যদি গুণ করে দেই তাহলে এইখানে এ যা আছে থাকলো, এ যা আছে থাকলো, এখানে হবে log 10, এটা মাইনাস হবে, আর এই মাইনাসে মানে যেটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে। হ্যাঁ, log 10 s। তাহলে এইখানে দেখো একটা এটা মাইনাসের কিন্তু log 10 s, আর এই যে এই মাইনাসেরটা আর এখানে এই প্লাসেরটা মানে এখানে তো থাকবে, এটা কাটা। তাহলে এখানে কি থাকতেছে log, এখানে দেখো log 10 এর বেস, এখানে থাকতেছে is, আর এখানে ছিল s। তাহলে isটা আমরা আবার এইভাবে লিখতে পারি লগের নিয়মে is বাই এখানে দেব i, এটা c ছিল i c, হ্যাঁ, ইকুয়াল হচ্ছে 1.6। এখন এটাকে আমরা যদি লগের ফরম্যাট তো লিখলাম, এখন এটাকে আমরা যদি সূচকের ফরম্যাটে লিখি তাহলে আমরা কি জানি এইটুক সমান সমান, হ্যাঁ, এই যে is বাই i c, হ্যাঁ, এইটা সমান হবে আমাদের কত, এই যে এখানে যে 10 আছে এই বেস আসবে এখানে 10, আর এই সূচকটা হবে আমাদের এখানে সূচক আকারে 1.6। তাহলে এইটাকে আমরা যদি এখন ক্যালকুলেটারে বসাই দিই তাহলে ক্যালকুলেটারে 10 টু দি পাওয়ার দিয়ে 1.6 বসাই দেবো, তাহলে আমাদের আসবে কত 49.81। হ্যাঁ, এখন আরেকটু কাজ করতে পারি, তাহলে is ইকুয়াল এই সিটার এদিক পার করে দেব, তাহলে 49.81 IC। তাহলে এইটা হচ্ছে, তাহলে আমাদের সিলেটেরটা হচ্ছে 49.81, হ্যাঁ, 49.81 গুণ শক্তিশালী। কার থেকে? চট্টগ্রামেরটার থেকে এটা বেশি শক্তিশালী ছিল। এইভাবে কমেন্ট করে দেব। পরের অঙ্কটাতে হচ্ছে কোনো এক সময় জাপানে একটি ভূমিকম্প সংঘটিত হয় রিক্টার স্কেলে, যার মাত্রা 8 রেকর্ড করা হয়। আচ্ছা, কোথায় এটা? জাপানে। হ্যাঁ, আর ওই একই বছর সেখানে আরও একটি ভূমিকম্প সংঘটিত হয় যা পূর্বের চেয়ে 6 গুণ বেশি শক্তিশালী। দেখো এটা কিন্তু এটা হচ্ছে একটা মাত্রা, আর এটা কত গুণ বেশি শক্তিশালী সেটা দেওয়া আছে। তাহলে রিক্টার স্কেলে পরবর্তী ভূমিকম্পের মাত্রা কত ছিল? তো দেখো আমরা বের করব। এটা প্রথমেরটা ধরলাম আমরা i1, তাহলে আমরা লগের নিয়ম অনুযায়ী log 10 এখানে i1 বাই s ইকুয়াল টু আমরা কি জানি এখানে হচ্ছে 8, আর পরেরটা ধরলাম আমরা, পরেরটা ধরলাম x। হ্যাঁ, তাহলে এটা 1 নম্বর দিলাম। তাহলে আমরা পরেরটা যদি x ধরি তাহলে log 10 i2 এটা, আর এখানে s এটা ধরলাম আমরা x। এটা তো জানি না, আমরা এটাই বের করব, সেই জন্য এটাকে x ধরে নিলাম। আমরা যেটা বের করব সেটাকে সবসময় x ধরে নিয়ে করি। চলো, অজানা রাশি। এখন আমরা কি করব, এই যে 2 থেকে 1 বাদ দিব, হ্যাঁ, 2 থেকে 1 বাদ দিব অথবা 1 থেকে 2 বাদ দিব, ইচ্ছা আর কি। আর একটা কন্ডিশন এখানে আছে, দেয়া আছে কি, এখানে কি কন্ডিশনটা এটা লিখে নেব, যে কি বলছে যে i2টা হচ্ছে বেশি শক্তিশালী কার থেকে? i1 এর থেকে। হ্যাঁ, পরে কারটা হচ্ছে 6 গুণ বেশি শক্তিশালী। তাহলে আমরা কি বলতে পারি i1, হ্যাঁ, i2 হচ্ছে i1 এর থেকে 6 গুণ বেশি শক্তিশালী। তাহলে এখানে এত গুণ 6, অথবা এইভাবে লিখতে পারি i2 ইকুয়াল 6 i1, এভাবে লিখে ফেললাম। ওকে, এখন আমরা কি করব, একটা থেকে আরেকটা বের করব। হ্যাঁ, সেই জন্য আমরা যে মানটা আছে সেটাকে আমরা সরাসরি যদি এখন এইটাতে এইটাতে কাজ করি তাহলেও কিন্তু আমরা পেয়ে যাব। ওকে, তো চলো দেখো আমরা এইখানে কি করব, আগে 2 থেকে 1 বাদ দিব, বাদ দিয়েও করতে পারি, আবার সরাসরিও কিন্তু করা যায়। যেমন আমরা এরকম করে করলাম যে এই ভ্যালুটা যেটা আছে, হ্যাঁ, সেইখান থেকে আমরা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে নেব। তাহলে এইখান থেকে এইটাকে যদি আমরা 1 থেকে পাই, 1 হতে, হ্যাঁ, 1 হতে কী করব, যদি এটাকে আমরা সূচকের নিয়মে লিখি তাহলে i1 বাই s ইকুয়াল কী হবে 10 টু দি পাওয়ার 8। হ্যাঁ, আবার 2 হতে কি জানি আমরা, এটা জানি। তাহলে এখানে x ইকুয়াল হচ্ছে log 10 i2 বাই s, তাই না? এখন এই i2 সমান সমান আবার আমরা কি জানি, 6 i1 জানি কি না? জানি না? হ্যাঁ, তাহলে আমরা
এইখানে এটা লিখতে পারি, তাহলে এখানে x ইকুয়াল log 10 6 ion বাই s। এখন আরেকটু খেয়াল করো এখানে এই জায়গাটাতেই, তাহলে এখানে log 10, এই যে শুধু এইটুকুর ভ্যালু কত, এইটুকুর ভ্যালু এইটা না, 6 কিন্তু আসে, তাহলে আমরা এখানে লিখতে পারি log 10 বেস 6 ইন্টু 10 টু দি পাওয়ার 8, তাই না? এইটা তো আমরা জানলাম এইখান থেকে। এখন এইটাকে জাস্ট আমরা ক্যালকুলেটর ইউজ করে করতে পারি, অথবা এটাকে একবার ভেঙে দেবো এরকম করে log 10 6, আর এখানে প্লাস, জানি গুণ থাকলে প্লাস হয়, আবার কি log 10 ভিত্তিক এখানে 10 টু দি পাওয়ার 8। এটাকে আরেক লাইন, এইটা তো আমরা ক্যালকুলেটর বসাই করব একবারে, হ্যাঁ, যত আসবে তার সাথে এই 8টাকে আবার সামনে নিয়ে আসবো 8, হ্যাঁ, log 10, আর এইখানেও কি হবে 10। তাহলে বলো এই 10 এটা কি, এই ভ্যালুটা কি হয়ে যাবে 1 হয়ে যাবে, তার মানে এখানে থাকতেছে 8, আর log 6 বাই log 10 বসাই দিলে আমরা এখানে পাবো 0.78 পাবো, হ্যাঁ 0.78 পাবো, আর এটার ভ্যালু 8, তাহলে যোগ করে দিলে হবে 8.78। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কত, পরেরটার মাত্রা ছিল 8.78 আর আগেরটার মাত্রা ছিল 0.8, মানে 8, আর পরেরটা হচ্ছে 8.78, এইটাই। 9 নম্বরের অঙ্কটা হচ্ছে 1999 সালের জুলাই মাসে কক্সবাজারের মহেশখালীতে যে ভূমিকম্প হয় তার মাত্রা রেকর্ড করা হয়েছিল 5.2, এবং 2023 সালের 6 ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণাংশে যে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয় তা মহেশখালীর ভূমিকম্পের তীব্রতার চেয়ে 398 গুণ বেশি শক্তিশালী ছিল। আচ্ছা, তাহলে তুরস্কের হবে, তুরস্কের দক্ষিণাংশের ভূমিকম্পের মাত্রা কত ছিল? তাহলে দেখো আগেরটার মতো এখানে সেম অঙ্ক, কিন্তু এখানে আমরা আবার একই কাজ করব। প্রথমে আমরা কি করব, একটারে আয়ন ধরলাম, আয়ন সমান সমান আমরা ধরলাম আয়ন, তাহলে আমরা আয়ন বাই এস, আর এখানে log 10 দাও, হ্যাঁ, সমান কি বলবো, এইটা 5.2, আর এটা তাহলে 1 নম্বর। ওকে, তাহলে আরেকটা হচ্ছে 2 নম্বর। 2 নম্বরটাতে কী দেবো, এটা দেবো I2 বাই এস, সামনে কিন্তু লগ থাকবে, log 10 ইকুয়াল হবে কত, আমরা এটা জানি না, তাহলে এটাকে আমরা এক্স ধরবো। আর একটা কন্ডিশন এখানে কি বলো, সেটা হচ্ছে I1 থেকে I2 হচ্ছে 398 গুণ বেশি শক্তিশালী, তাহলে আমরা I2 ইকুয়াল বলতে পারি 398 ইন্টু I1, তাই না? এইটা একটা কন্ডিশন। এখন এই জায়গাটাতে একটু কাজ আমাদের, এই জায়গাটাতে আমরা কি করতে পারি, ওই যে সূচকের নিয়মে যদি লিখি, তাহলে সূচকের নিয়মে এইটা I1 বাই এস সমান সমান হচ্ছে এই যে ভিত্তি আসবে এখানে 10, আর এইটা হবে এখানে 5.2, I1 বাই এস সমান সমান 10 টু দি পাওয়ার 5.2। এইটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন দাঁড় হয়ে গেল। এখন এই ভ্যালুটাকে নিয়ে এরকম কাজ করবে 2 নম্বর ইকুয়েশন হতে, 2 নম্বর ইকুয়েশনটা আমরা কি জানি, এইটা, তাই না? তাহলে আমরা 2 নম্বর ইকুয়েশনটা আগে একটু লিখে নিই, log I2 বাই এস, এখানে লগের ভিত্তি 10 ইকুয়াল হচ্ছে এক্স। এইটাকে এখন আমরা যদি সূচকের নিয়মে লিখতে চাই, বা সূচকের নিয়মে লিখবো না, এখন এইভাবে থাক। তাহলে দেখো log I2 সমান সমান আমরা কী জানি, 398 I1, আগের অঙ্কটা হু একই, তাহলে এখানে 398 I1 বাই এস, হ্যাঁ, এটা এরকম পুরোটাই। এখন এইটুক সমান সমান কিন্তু একটা ভ্যালু আছে, বলো দেখি আগের অঙ্কটার মতো। তাহলে এইটুক সমান সমান যদি একটা ভ্যালু পাই, সেটা কি, সেটা হচ্ছে আমাদের এই যে এটা 10 টু দি পাওয়ার 5.2, তাহলে এখানে log 398 থাকতেছে ইন্টু 10 টু দি পাওয়ার 5.2, ঠিক আছে? এখন এইটাকে ক্যালকুলেটর ইউজ করে একবারে করতে পারো, অথবা আমি আগেরটা যেভাবে ভেঙে ভেঙে দেখালাম log 10 398 প্লাস log 10.5.2 এভাবে করতে পারো। তাহলে দেখো এইটা একটু ভেঙে দেই, 398 প্লাস, আমি একবার লিখতেছি 5.2টা সামনে চলে আসবে, আর log এখানে 10 ভিত্তি, তাহলে এখানেও 10, এটার ভ্যালু, এইটুকুর ভ্যালু আমরা কি জানি 1, তাহলে এখানে 5.2 আর log 398 যা হয় তাই, হ্যাঁ। তাহলে এটা আমরা ক্যালকুলেট করলে কত পাচ্ছি, 7.80,
80। এই ক্যালকুলেশনটা একটু আপনারা করে দেখবেন, তাহলে ভালো করে বুঝতে পারবেন। হ্যাঁ, কত কত চাপবেন আমি বলে দিচ্ছি। ক্যালকুলেটরে প্রেস করবেন আপনি লগ 398 ভাগ লগ 10। হ্যাঁ, লগ 398 ভাগ লগ 10। তাহলে আমরা এখানে পাচ্ছি 2.5998। এর সাথে আবার যোগ করে দেবেন 5.2, 5.2 যোগ করে দেবেন। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 7.79 পাচ্ছি এখানে, 7.799 বা 7.80 লিখতেই পারি। তাহলে এটাই হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। তো আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা একটু পারলেই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিতে পারেন। আসলে আপনারা উৎসাহ না দিলে আমি ভিডিও করার উৎসাহ পাবো কই থেকে, তাই না? আপনাদের একটু উৎসাহই আমাকে অনেকগুলো কন্টেন্ট বা পরিশ্রম করতে সহযোগিতা করে। সো সাবস্ক্রাইব করে, ফেসবুক থেকে দেখলে লাইক করে, হ্যাঁ, আপনারা পাশে থাকবেন, ফলো দিয়ে দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।